ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে বাংলাদেশে কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। স্বৈরাচার তৈরির রাস্তা খোলা রাখা যাবে না। সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচনের মতো বিষয় ঐকমত্য না হলে গণভোটের আয়োজন করতে হবে। এক মঞ্চে আসুন, ঐক্যবদ্ধ হন। আগামীর বাংলাদেশ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়। আগামী নির্বাচনে আল কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে। রাজি আছেন? কোন ব্যক্তি সংসদে গেল, XYZ কে গেল বড় কথা নয়, কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে। যদি কোরআন জাতীয় সংসদে যায়, মানুষের কপালে যে আগুন জ্বলছে এই দাও দাও করে আগুন নিভিয়ে যাবে। বাংলাদেশকে যদি নতুন কাঠামোতে পরিচালিত করতে হয়, অবশ্যই পিআর পদ্ধতির বাস্তবতা নিয়ে আমাদের সকলকে গভীরভাবে ভাবনা করতে হবে, বাস্তবায়নের পথ আমাদেরকে অন্বেষণ করতে হবে। তোমরা যারা সিংহের গর্জন শুনেছ, তোমরা যারা বাঘের হুঙ্কার শুনেছ, তোমরা এখন পর্যন্ত চরমনাইর পীর সাহেবের হুঙ্কার দেখতে পারো নাই। বাংলাদেশে নাস্তিকবাদী দালালদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে চাই, এই বাংলাদেশে আর কেউ চরমনাইর পীরকে চিনতে না পারলে 5ই আগস্ট শেখ হাসিনা চিনেছে এবং চেনার কারণে পালিয়ে গিয়েছে। অতএব এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হুঁশিয়ার হয়ে যাও। সমাবেত জনতা, আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সেই নির্যাতন সহ্য করে যারা মাঝপথে রাজপথে আন্দোলন করেছে, তার মধ্যেই চরমনাইর ইসলামী আন্দোলন ছিল কি ছিল না? যদি থেকে থাকে, সমবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে, আগামীর বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান? যদি চান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য। পীর সাহেব চরমনাই যেভাবে উদ্যোগ নিয়েছে, যে আলেম ওলামা, সে যে মাসলাকের হোক, যে তরিকার হোক, যে আন্দোলনের হোক, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান, দাঁড়িয়ে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ, কলে মাগো মুসলমান, পীর সাহেব চরমনাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে দাবি করেছি, আজকে এই জনতার মঞ্চ থেকে আমি দাবি করতে চাই, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস পুনর্বহাল করতে হবে। এর ব্যতিক্রম জনতা মানবে না। বিচার, মাঝখানে বিচার, তারপরে নির্বাচন। আমরা নির্বাচন নিয়ে অনেক কথা শুনছি, কিন্তু বিচার কার্যক্রম দৃশ্যমান দেখছি না। আমরা মনে করি নির্বাচন নিয়ে কথা আপনারা বলতেই থাকেন, কিন্তু বিচার হওয়া লাগবে, বিচার দৃশ্যমান হওয়া লাগবে। ফেসিবাদের বিচার নয়, ফেসিবাদের দোসর যারা, তাদের বিচারও দৃশ্যমান হওয়া লাগবে। নির্বাচন বিষয়ে একটা কথা স্পষ্টই বলতে হয়, কালো টাকা, পেশি শক্তি, কোনো ধরনের প্রভাব যেন মাঠে না থাকে। সেক্ষেত্রে ইসলামী আন্দোলন যে দাবি জানিয়েছে, আমরাও সে দাবির সঙ্গে একমত পোষণ করেছি। আমরা জানি নানা ধরনের প্রতিবন্ধকতা আছে, পক্ষে বিপক্ষে মতামত আছে, তবে তুলনামূলক পিআর সিস্টেমে নির্বাচন হলে আমরা মনে করি কোনো ভোট নষ্ট হবে না এবং আগামীতে জনগণের সত্যিকার অর্থেই প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে বসবে।
চূড়ান্ত কথা, গত 16 বছরে নয় 53 বছরের বাংলাদেশে ইসলামী শক্তিকে দাবায় রাখবার জন্যে, ইসলামী শক্তিকে দুর্বল করবার জন্যে, ইসলামী শক্তিকে নানাভাবে প্রতিহত করবার জন্যে ষড়যন্ত্র হয়েছে। কখনো ইসলামী শক্তিকে মৌলবাদী বলা হয়েছে, কখনো ইসলামী শক্তিকে জঙ্গিবাদী বলা হয়েছে, কখনো ইসলামী শক্তিকে রাজাকার বলে ট্যাগ লাগানো হয়েছে। আজকের মঞ্চ থেকে পরিষ্কার বলি, এখন মুক্ত বাংলাদেশ, আমরা মুক্ত। কোন ইসলামী শক্তির দিকে এই ধরনের ট্যাগ লাগিয়ে গালাগালি করা যাবে না। যদি বকতে মন চায়, বকাঝকা করতে মন চায়, নানা শব্দ উচ্চারণ করে বকাঝকা করেন। আল্লাহর কসম করে বলি, যে দল, যে সংগঠন কোন ইসলামী শক্তিকে রাজাকার বলবে, কোন ইসলামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে, কোন ইসলামী শক্তিকে মৌলবাদী বলবে, আমরা ধরে নেব তারা ইসলামের দুশমন, ইসলামের শত্রু। আসুন, ফ্যাসিবাদ বিরোধী যত শক্তি, রাজনৈতিক সংগঠন, সকলকে আহ্বান জানাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই প্রচেষ্টাকে কবুল করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। 1971 থেকে 2024 54 বছর যে আন্দোলন, 54 বছর যে দৃশ্য আমরা দেখেছি, তারা অনেক কথা বলেছে, কিন্তু দেখা গেছে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইসলামের একাত্ম যা ছিল তাও বিতাড়িত করেছে। একটু আগেই শুনেছেন, আল্লাহর প্রতি আস্থা, সকল কাজের জন্য আল্লাহর প্রতি ঈমান এবং আস্থা যেটা সংবিধানে ছিল, বিগত স্বৈরাচার সরকার, ফ্যাসিস্ট সরকার সেটাও বিদায় করে দিয়েছে। কথা ঠিক কিনা বলে? পরিষ্কার করে বলতে চাই, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে আইন দিয়েছেন, সেই আইন হচ্ছে আল্লাহর দেওয়া বিধান, আল কোরআন। যতদিন পর্যন্ত আল কোরআনের আইন আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র জীবনে বাস্তবায়িত করতে না পারবো, ততদিন আমাদের জীবন থেকে অশান্তি, দুঃখ যাবে না। আমাদের কপাল পুড়ছে এবং পুড়তেই থাকবে। আমি জিজ্ঞাসা করতে চাই, মানুষ শান্তিতে বসবাস করবে। আপনারা কি এটা বিশ্বাস করেন? সম্মানিত ভাইরা, আমি আর একটি কথা আপনাদের সামনে বলতে চাই। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাইরা কথাবার্তা বলেছেন, সবগুলাই ভালো কথা, ও কথাগুলো আমারই, যার ফলে যা বলবো পুনরাবৃত্তি হবে। সেই জন্য আমি সময়কে একেবারে শেষ করতে চাই। আসরের নামাজের আজান হয়ে গেছে, সেজন্য আমি যে কথাটা দিয়ে শেষ করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী, আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব, আর আজকের ইসলামী আন্দোলনের আজকের এই মহাসমাজ সম্মানিত সভাপতি, ওনারা দুজন পাশাপাশি একসাথে বক্তব্য রেখে আজকের এই ঐতিহাসিক যে মহাসমাবেশ, এটাকে সার্থক করেছে এই দুজন ব্যক্তিত্ব পাশাপাশি দাঁড়িয়ে আলোচনা করার ফলে। আমরা বিশ্বাস করি আরো যত দল আছে সবাইকে একই একইভাবে আমরা যদি গোটা বাংলাদেশে, কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমি শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এতটুকু বললেই হবে না। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বাললে আপনার বাড়িতে আমার বাড়িতে জ্বললো, কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোরআনের আলো জ্বলবে? এটা জ্বালাতে হলে জাতীয় সংসদে কোরআনের আইনের বিল পাশ করতে হবে। এটা যদি পাশ হয়ে যায়, তখন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকলের বাড়িতে কোরআনের আলো জ্বলবে ইনশাআল্লাহ। এই আলোকে কেউ নিভাতে পারবে না। আল্লাহ তাআলা তার নূরকে বিজয়ী করতে চেয়েছেন। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা তার নূরকে বিজয়ী করবেন। আমরা আভাস দেখতে পাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাজওয়ায়ে হিন্দের যে ভবিষ্যৎবাণী হাদিস আপনারা পড়েছেন, সেখানে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধ হিন্দুস্তান পরাজিত হবে, মুসলমানরা জয়লাভ করবে ইনশাআল্লাহ। সেদিন খুব বেশি দূরে নয়। আর একটা ভবিষ্যৎবাণী তিনি করেছেন, ফিলিস্তিন বা গাজায় যেভাবে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করছে, ইরান সহ অন্য জায়গায়, এই ইহুদিরা এমনভাবে পরাজিত হবে, তারা পালাবে, পালাইতে পালাইতে তারা লুকানোর জায়গা খুঁজবে, লুকানোর জায়গা খুঁজে পাবে না। তখন শেষ পর্যন্ত হাজার ও সাজার, হাজার মানে পাথর আর সাজার মানে গাছ, গাছের পিছনে, পাথরের পিছনে তারা লুকাবে। আল্লাহর ইচ্ছায় পাথর কথা বলবে, গাছ কথা বলবে, আল্লাহর
সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সেখানে বলা হয়েছে, তাআলিয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা আসো, খুঁজ ওয়াক্তুল, এদেরকে ধরো এবং শেষ করো। সেদিনও খুব বেশি দূরে না। আমরা অতীতের মতো ব্যর্থ হতে দিতে পারি না। আবু সাইদ ও মুগ্ধরা আমাদের স্মৃতিতে অম্লান হয়ে আছে। আহতরা এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছে। তাই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে। পতিত স্বৈরতন্ত্রের সাথে জড়িতদের বিচার করতে হবে। আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই। আজকের এই জনসমুদ্র পিআর পদ্ধতি নির্বাচনের পক্ষের জনসমুদ্র। সংগ্রামী দেশবাসী, 1972 সালে রচিত সংবিধান ছিল দেশের মানুষের বোধবিশ্বাস ও গণ আকাঙ্ক্ষার বিরোধী। সেই সংবিধান রচয়িতাদের স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার ম্যান্ডেটই ছিল না। তারা ভিন দেশের সংবিধান অনুসরণ করেছিলেন, ফলে যা হওয়ার তাই হয়েছে। কোনো ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সমৃদ্ধ ও উন্নতি হয় নাই। রাজনৈতিক সংস্কৃতি কুলুষিত হয়েছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে। এজন্যই আমরা সংস্কারের প্রশ্নে অটল, অবিচল ও আপোষহীন অবস্থান নিয়েছি। ভাইরা আমার, জুলাই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করা, 54 বছরের জমা হওয়া জঞ্জাল দূর করা। অভ্যুত্থানের পরে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমরা মতামত দিয়েছি। এখন সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনা চলছে। আমরা লক্ষ্য করছি মৌলিক সংস্কারে কেউ কেউ গড়িমসি করছে। এটা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা। ভাইরা আমার, পতিত ফ্যাসিস্ট জুলুমের রাষ্ট্র তৈরি করেছিল, হাজার হাজার মানুষকে গুম ও খুন করেছে, বিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে চুরি করে নিয়ে গেছে, লাখো মানুষকে কারাবন্দী করেছে, চাঁদাবাজি করে মানুষের জীবনকে অতিষ্ঠ করেছে। আর 24 জুলাই তো প্রকাশ্যে গণহত্যা করেছে। ফলে তাদের কোনো ক্ষমা নাই। যারা সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। যারা অপরাধে সহায়তা করেছে তাদেরও বিচার করতে হবে। বিচারের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলেও পতিত সরকারের অধিকাংশ মন্ত্রী, এমপি এবং নেতারা এখনো জেলের বাইরে। অনেকেই দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে যাচ্ছে। আজকের এই মহাসমাবেশ থেকে ঘোষণা করছি, অবিলম্বে ফ্যাসিবাদীর সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে। আরেকটা কথা বলি, সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ নিয়ে অতীতের মতোই বাতাসে নানা রকম কথা ভাসছে। আমরা আমাদের চোখ কান খোলা রেখেছি। যোগ্যদের বাদ দিয়ে যদি তথাকথিত শপথবদ্ধ রাজনীতিবিদদের নিয়োগ দেওয়া হয়, তা কারো জন্যই সুকুমার হবে না। প্রিয় দেশবাসী, দেশের সকল মানুষের ভোটের দাম সমান। কারো ভোট যাতে অবমূল্যায়ন না হয় সেই ব্যবস্থা করতে হবে। তাই আগামী নির্বাচনে সংসদের উভয় কক্ষে অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যে যার যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপাতি হার আসন থাকবে। এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতের প্রতিফলন ঘটবে। কোনো দল জালেম হওয়ার সুযোগ পাবে না। এটা জিনজির দাবি, এটা এখন জনগণের দাবি, দেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবি, সকল ধর্মের মানুষের দাবি। আজকের এই মঞ্চ এটা আবারও প্রমাণ করেছে। ভাইরা আমার, আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু সফলতা পাই নাই। কারণ আমরা প্রতিবারই নেতা ও নীতি বাছাই করতে ভুল করেছি। আমরা 54 বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি,
কিন্তু ইসলামকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই। এবার ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে। আমি শুরু থেকে ইসলামপন্থী সকল ভোট এক বাক্সে আনার কথা বলে আসছি। আগামী নির্বাচনে শুধু ইসলাম দলই নয়, ইসলামী দলই শুধু নয়, বরং দেশপ্রেমিক আরও অনেক রাজনৈতিক দলও এক বাক্সে নীতিতে আসতে পারে ইনশাআল্লাহ। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতেই আসবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের ফসল। এত জনসমর্থন নিয়ে আর কোনো সরকার দায়িত্ব গ্রহণ করে নাই। আমরা নিঃস্বার্থভাবে এই সরকারের পাশে দাঁড়িয়েছি। সরকারকে বলবো, সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনের যে অঙ্গীকার নিয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব পালনে অবিচল থাকুন। কারো দ্বারা প্রভাবিত হয়ে লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করুন। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক চরিত্র, চাঁদাবাজির ক্ষেত্রে অবস্থার এখনো কোনো পরিবর্তন হয় নাই। একটি দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কারো নাম ধরে সমালোচনা করতে চাই না, তবে পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি জিয়ে রাখার চেষ্টা সহ্য করা হবে না। রাজনীতির নামে সন্ত্রাস, চাঁদাবাজিকে অবশ্যই প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের প্রধান লক্ষ্য হবে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণমানুষের জীবন মান উন্নত করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়ে তোলা, মানুষের বিশ্বাস ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করা। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চাই। কৃষক ও শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, অতীতে কেউ আপনাদের স্বার্থ রক্ষা করে নাই, আপনাদের শ্রম ঘামের প্রকৃত মূল্য কেউ দেয় নাই। ইসলামী শক্তি ক্ষমতা এলে আপনাদের স্বার্থ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরকে পদে পদে চাঁদা দিতে হয়, প্রশাসনিক হয়রানির শিকার হতে হয়, বিদ্যুৎ জ্বালানি নিয়ে ভোগান্তির শিকার হতে হয়, ঋণ পাওয়া নিয়ে ব্যতিব্যস্ত হতে হয়। ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী বাংলাদেশ হবে ব্যবসা বান্ধব বাংলাদেশ। যেন জীব তরুণদেরকে বলি, তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমাদের সম্ভাবনা কিসের জন্য আমরা ওয়াদাবদ্ধ। আমি আমার প্রিয় তরুণ যুবকদের আশ্বস্ত করতে চাই, আগামী বাংলাদেশে তোমরাই হবে মূল শক্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। তোমাদের জীবনের প্রথম ভোট হোক সত্যের পক্ষে, কল্যাণের পক্ষে, ইসলামের বাক্সে। যদি তোমরা এটা করতে পারো, এদেশকে আমরা গড়ে তুলবই ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ দমাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদেরকে দায়িত্ব দিলে দুর্নীতির দুঃশাসন মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ তোমাদের উপহার দেব ইনশাআল্লাহ। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা এদেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। আপনারা আমাদের প্রেরণা, আপনারা ভিআইপি। আপনাদের উপযুক্ত সম্মান এবং ন্যায্য চাওয়া পাওয়া নিশ্চিত করার জন্যে যা যা করার দরকার আমরা তাই করব ইনশাআল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা দেশের শ্রেষ্ঠ সন্তান, অথচ অনেক ক্ষেত্রেই আপনারা অবহেলিত এবং রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত। আগামী নির্বাচনে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে ওলামায়ে কেরামদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের সাথে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায়, সহযোগিতামূলক সম্পর্ক চায়, নিরাপদ সম্পর্ক চায়। তবে কোনো আগ্রাসী মনোভাব, অবৈধ হস্তক্ষেপ বা চোখ রাঙ্গানি প্রত্যাশা করে না। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মুসলমান সকলে মিলেই আমরা বাংলাদেশি। এই দেশ আমাদের সকলের। ধর্ম বর্ণ নির্বিশেষে
সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সবার জন্য সমান সুযোগ ও মর্যাদা প্রদান করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, নারীরা আমাদের জনশক্তির অর্ধেক। দেশ গঠনে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর স্বাধীনতা, সম্মান, অধিকার নিশ্চিত করতে চায়। আমরা নারীর প্রতি কোনো প্রকার সহিংসতা বরদাস্ত করব না। নারীকে পণ্য বানাতে দিব না। নারীর প্রকৃত মর্যাদা সমুন্নত করাই আমাদের পবিত্র দায়িত্ব। ভাইয়ের আমার, এ মহাসমাবেশ থেকে আমরা ফিলিস্তিনি জনতার প্রতি সমর্থন ঘোষণা করছি। প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের মুক্তিসহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সব মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী ভাইরা আমার, আমরা রাষ্ট্রে সুশাসন চাই, জবাবদিহিতা নিশ্চিত করতে চাই, যেখানে রাষ্ট্রপ্রধান ও জনতার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। আমরা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আমরা দক্ষ সৎ জনপ্রশাসন গড়ে তুলতে চাই। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই, শর্টকাট পথে ক্ষমতায় যেতে চায় নাই, নীতি বিসর্জন দেয় নাই। সব কিছুর ঊর্ধ্বে আমরা ইসলাম, দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েছি। আগামীতেও আমরা জনপ্রত্যাশাকে পূরণ করতে চাই। প্রিয় নেতাকর্মী বৃন্দকে বিশেষ করে আমরা বলবো, আপনারা অনেক ঘাম ঝরিয়েছেন, অনেক সময় দিয়েছেন, অনেক রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আপনাদের কোরবানির বদৌলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ গণমানুষের শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এখন সময় ফসল ঘরে তোলা। সুতরাং মহাসমাবেশ থেকে ফিরে গিয়ে কমিটিগুলোকে আরও সক্রিয় করুন। গ্রাম মহল্লা ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করুন। সকল ভোটারের কাছে গিয়ে দাওয়াত দিন। তাদের সামনে ইসলামের সৌন্দর্য, শ্রেষ্ঠত্ব তুলে ধরুন। সকল ধর্মমত, পথ ও মাসলাকের সাথে সম্পর্ক উন্নয়ন করুন। সকল পেশাজীবীদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করুন। প্রিয় দেশবাসী, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ দেশপ্রেমিকদের বাংলাদেশ, এই লক্ষ্য অর্জনের সকলকে সর্বোচ্চ শক্তি নিয়োগ করার আহ্বান জানাচ্ছি। আসুন সকলে মিলে আমাদের স্বপ্ন পূরণে একযোগে কাজ করি। আজকের মহাসমাবেশে আসার জন্যে সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল নেতাকর্মীকে শুকরিয়া জানাচ্ছি। আপনারা যেন পরিশ্রম করেছেন, তার প্রতিদান একমাত্র আল্লাহই প্রদান করবেন ইনশাআল্লাহ। সারা দেশ থেকে যারা এসেছেন, সহযোগিতা করেছেন, প্রচার করেছেন এবং বুদ্ধি পরামর্শ দিয়েছেন, তাদের সবার জন্য অন্তর থেকে বলছি জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ আপনাদের প্রতিদান দিবেন। প্রশাসনের ভাইদের শুকরিয়া জানাই, সাংবাদিক বন্ধুদের শুকরিয়া জানাই, আরও যারা যেভাবে সহায়তা করেছেন তাদের সবার জন্যে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ হাফেজ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা অবস্থান আপনাদেরকে মেসেজ দিয়েছে, 5ই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রে যদি আমরা মাঠে ময়দানে সোচ্চার না থাকি, তাইলে এই দেশের ভিতরে মাঠের ভিতরে আগাছা জন্মাবে এবং ফ্যাসিস্টরা আমাদের বাংলাদেশকে কলুষিত করবে। নুরুর মতো লোককে অপমান করেছে, আবার ভোট কেন্দ্রে ওরা দখল করবে। ওদের উৎখাত করতে হবে, বঙ্গোপসাগরে ওদেরকে নিক্ষেপ করতে হবে, বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ ঘোষণা করতে হবে। আল্লাহ হাফেজ। সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমরা আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে ভালো রাখুক, কবুল করুক। বিশেষ করে যারা যশোর থেকে বিভিন্ন জায়গা থেকে আসার পথে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদের শাহাদাতের দরজা আল্লাহ তাদেরকে দান করুক, এবং যারা আহত হয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থ করুক। সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ কবুল করুক। আমরা সবাই একত্রিত হয়ে ইসলাম দেশ, মানবতার কল্যাণের জন্যে নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশ নতুন ব্যবস্থায় পরিচালিত হবে, নতুন সিস্টেমে পরিচালিত হবে। নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজের জায়গা হবে না। সুপ্রিয় উপস্থিতি,
দীর্ঘ সময় ধরে বাংলাদেশ যে মুজিববাদী সংবিধান দিয়ে পরিচালিত হয়েছে, সেই মুজিববাদী সংবিধান বাংলাদেশে আর চলতে পারে না। নতুন সংবিধান প্রণয়নের জন্য অবশ্যই বাংলাদেশে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশে দুইটি পার্লামেন্টের কথা বলা হয়েছে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। ইতিমধ্যে উচ্চকক্ষের নির্বাচনে পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নির্ধারণ করা হবে, এই দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল একমত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটি কি দুটি দলের কারণে পিআর পদ্ধতিকে উচ্চকক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশে এ যাবৎকালে যে নির্বাচনী ব্যবস্থা আমরা দেখেছি, যে নির্বাচনী কাঠামো আমরা দেখেছি, সেই নির্বাচনী ব্যবস্থা এবং কাঠামোতে বাংলাদেশের সামনের নির্বাচন আমরা আর হতে দিতে চাই না। বেশি শক্তির বলে, কালো টাকার বলে, জোর জবরদস্তি করে, কেন্দ্র দখল করে বাংলাদেশে নির্বাচনে জিতে আসার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে। হাজার মানুষের জীবনের ভিতর দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশকে আমরা আর কখনোই ব্যর্থতায় পর্যবসিত হতে দেব না। নতুন বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত না হয়, সেই কারণে বিদেশি শক্তিগুলো তারা মাথাচাড়া দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের সংস্কারকামী জনতা, বাংলাদেশের সংস্কারপন্থী জনতা, আমরা সকলে ঐক্যবদ্ধ। বিদেশি হোক, দেশি হোক, কোনো শক্তি বাংলাদেশের সংস্কারের আন্দোলনকে দাবায়ে রাখতে পারবে না। একই সাথে আজকের এই মহাসমাবেশের গুরুত্বপূর্ণ বক্তব্য হলো, বিগত 15 বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে যারা স্বৈরাচারী কায়দায় জুলুম করেছে, বাংলাদেশের মানুষের উপরে পিলখানা, শাপলা সহ 24-এর অভ্যুত্থানে গণহত্যা সংগঠিত করেছে, সেই সব গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসর, তাদের সকলকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের সংস্কার এবং বিচারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশের সকল মুক্তিকামী জনতা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যেই অনেক জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, আরও অনেকে রাখবেন। সময় খুবই সংক্ষিপ্ত, খুব বিস্তারিত আলাপ করার সুযোগ নাই। আজকের এই সমাবেশের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমি গাড়ি থেকে আসার পথে দেখেছি মৎস্য ভবন, শাহবাগ, হাইকোর্ট মোড়, সমস্ত জায়গায় লোকে লোকারণ্য, এই মাঠের বাইরেও। কাজে মাঠে যারা আছেন, মাঠের মধ্যেই লোকে সীমাবদ্ধ, এটা না, চতুর্দিকে লোকে লোকারণ্য। এরকম একটি সফল মহাসমাবেশ আয়োজনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশের নেতৃবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ইসলামী আন্দোলনের পীর সাহেবকে এবং তার সাথে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে, যারা আজকের ইসলামী আন্দোলনের এই সমাবেশে বাংলাদেশের প্রায় সকল মত পথের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই মঞ্চে একত্রিত করেছেন। এবং আজকের এই সমাবেশ অত্যন্ত সময়োপযোগী এবং কার্যকর বিষয়ের উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের যে রাজনৈতিক এবং জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে আজকে বোধহয় কয়েকটি দল ব্যতীত সব দলই কিন্তু এই মঞ্চে ইতিমধ্যে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে। আমরা পরিষ্কারভাবেই সংস্কার কমিশনকে বলতে চাই, সমাবেশ শুধু একটা দলের দেখেছেন, সবেমাত্র শুরু হয়েছে। ইসলামী আন্দোলন আজকে করেছে, 19 তারিখ জামাত করবে, তারপরে গণ অধিকার পরিষদ করবে। রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো
জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে। তাই আমরা বলতে চাই, কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। আমি সংস্কার কমিশনে বলেছিলাম, দেশ স্বাধীনের পরে ডক্টর কামাল হোসেনরা বলেছিল, আমাদের নেতা শেখ মুজিব, আমরা তো তাকে দেখে সংবিধান নির্মাণ করেছিলাম, রচনা করেছিলাম, তাকে এম্পাওয়ার করার জন্য। আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই, দু একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না। আনুপাতিক হারে নির্বাচন হলে সমস্যাটা কি? কোনো সমস্যা নাই। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি না থাকলে সমস্যা কি? আমরা অত্যন্ত যৌক্তিকভাবে এই কথাগুলো দফায় দফায় আলোচনায় তুলে ধরছি, কিন্তু এটা পরিষ্কার, সংবিধান এই সংস্কার জাতীয় ঐক্যমত্য কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। এই পিয়ার পদ্ধতি তাদের এজেন্ডাই বাদ দিয়ে তারা ঘুরাই দিল। পিয়ার থেকে উচ্চকক্ষ নিম্নকক্ষ চলে গেল। উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন পিয়ারের ভিত্তিতে হবে, সেটি রাজনৈতিকভাবে আগে ঐক্যমতে পৌঁছাতে হবে। একই সাথে আমি আরো একটি কথা বলতে চাই, যারা পীর সাহেব সহ জামাতের নেতৃবৃন্দ তারাও বলছে, আমরাও বলছি, আজকে সারা বাংলাদেশের উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশনে স্থানীয় জনপ্রতিনিধি নাই। জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে সেবা পেতে গিয়ে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং 50 বছরের যে অভিজ্ঞতা, নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো, এমপিরা মিলে, মন্ত্রীরা মিলে কেন্দ্র দখল করে তাদের নেতাদেরকে পুলিশ প্রশাসনকে দিয়ে জেতায়। কাজী এই সরকারের আমলে যেমনিভাবে জাতীয় নির্বাচন হবে, একই সাথে অনতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।